হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমি অন্য একটা ভিডিও বানানোর কথা ভাবছিলাম। এই যে ক্রিসমাসে 4টে সিনেমা রিলিজ করছে, কাবুলিওয়ালা প্রধান এবং দুটো প্যান ইন্ডিয়া সিনেমা। তো এই 4টের বেস্ট এবং ওয়ার্স্ট কেস সিনারিও বক্স অফিসে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা আমি করতাম, এবং সেটা আমি আজকে রাত্রের মধ্যে সেই ভিডিওটাও বানাবো। কিন্তু এই ভিডিওটা আমি একটা অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, কারণ আমি যেটা দেখলাম এবং এই এই কথাগুলো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাংলার মুভি রিভিউ কমিউনিটি পুরোপুরি অ্যাস কিসারে ভর্তি। তারা একটা হিরো ধরে, সেই হিরোর ন্যারেটিভটাকে মানে পুশ করারই চেষ্টা করে, সত্যি কথা বলার বা অ্যাকচুয়াল ইনফরমেশন কিন্তু যারা অডিয়েন্স তাদের কাছে এদের দেওয়ার কোনো ইচ্ছা নেই। তো আমি সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। ডানকি ভার্সেস সালারের ক্ল্যাশের যে অ্যাকচুয়াল যে ক্ল্যাশের মানে কি এবং এটা যে কি ক্ষতি করছে ইন্ডিয়ান ফিল্মে সেটা নিয়ে আলোচনা করব। এবং শাহরুখ খানের সাথে যে মানুষটা সব থেকে বেশি তুলনা হয় হলিউডের, সেই টম ক্রুজের রেফারেন্স দিয়েই তুলনাটা করব। তো দেখুন, প্রথমেই আমি বলে রাখি, আমি কিন্তু এই ডানকি ভার্সেস সালারে নেই। আমি বাইনারি পৃথিবীতে বিশ্বাস করি না, এই ভার্সেস ওইতে। আমি এই নয় যে এটাতে আমি ডানকির এগেনস্টে কথা বলছি মানে আমি সালারের সাপোর্ট করি। আমি এই সিস্টেমটার এগেনস্টে, এই ব্লক বুকিং সিস্টেম, যেটা আমি আগের ভিডিওতেও ডিসকাস করেছিলাম যে কিভাবে এই থিয়েটার মানে ওনারদেরকে ম্যানিপুলেট করতো হলিউডের স্টুডিওরা, এরম শর্ত চাপিয়ে দিয়ে যে আমাদের সই সবকটা চালাতে হবে বা আমরা যে যে সিনেমা দেবো সেগুলো তোমাদের চালাতে বাধ্য, সেটা নিয়েও ডিসকাস করেছিলাম। এবং সেটা কি করে 1948 সালে ব্যান হয়ে গেল প্যারামাউন্টে কেস খাওয়ার মানে প্যারামাউন্টের এগেনস্টে কেস করার পরে, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আমার কিন্তু মেন যে টার্গেট সেটা হচ্ছে এই সিস্টেমটা মানে ইন্ডিয়াতে বহু বছর আগে রিপ্লেস হওয়া উচিত ছিল। তো আবারও বলে দিলাম, আমি কিন্তু ডানকি ভার্সেস সালারে নই, মানে আমি সালারকে সাপোর্ট করছি ডানকির এগেনস্টে বলছি তা নয়, বা উল্টোটাও নয় যে আমি ডানকির হয়ে বলছি সালারের এগেনস্টে বলছি। আমি আমি বাইনারি পৃথিবীতে বিশ্বাস করি না, আমি ফেয়ার আর্গুমেন্টে বিশ্বাস করি। তো আগে থেকেই এটা বলে দিলাম। তো দেখুন, মানে আমাদের যারা বড় ইউটিউব চ্যানেলগুলো আছে, এবার আমি গেস করছি যে আপনারা সেই চ্যানেলগুলোও দেখেন, কারণ আমার এই 2 মাস আগে খোলা পুঁচকে চ্যানেলটা যদি ফলো করেন তাহলে সেগুলো তো ফলো করবেনই, সেটাই স্বাভাবিক। তো এই চ্যানেলগুলো থেকে আমি কিছু ভিডিওস দেখলাম এবং যেই কারণেই আমার এই ভিডিওটা বানানো। তো এখানে কিন্তু মানে একটা খুব বোকা বোকা একটা ন্যারেটিভ পুশ করা হচ্ছে, এসআরকে সবার বাবা, ডোন্ট মেস উইথ এসআরকে। মানে আমি টাইটেলগুলো দেখে হাসবো না কাঁদবো আমি সেসব বুঝতে পারছি না। দেখুন, প্রথমত একটা স্ট্যাটিস্টিক্স ভেসে আসছে যে শাহরুখ খান নাকি এর আগে 37 বার ক্ল্যাশ করেছেন, তিনি তার মধ্যে 31 বার জিতেছেন। সেটা হতেই পারে, আমি কোনো ইনফরমেশন ভেরিফাই না করে কোনো কথা বলি না, তো এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। বাট দ্য ট্রুথ ইজ যে ক্ল্যাশগুলো কিভাবে জিতেছেন, কিভাবে, এটা প্রশ্ন। লেভেল প্লেইং ফিল্ডে কি জিতেছেন? আমি একটা উদাহরণ দেখছি, এই যে সালার ভার্সেস ডানকি, এতটা আগলি ব্যাটেল তো হচ্ছে, একটা নোংরা পর্যায়ে চলে যাচ্ছে। এর থেকেও নোংরা পর্যায়ে গেছিল আরো 10 থেকে 11 বছর আগে জাব তাক হে জান ভার্সেস সন অফ সর্দারের সময়, যখন সন অফ সর্দার অজয় দেবগন কেস করেছিল ইয়াশ রাজের এগেনস্টে যে এরা আনফেয়ারলি শো ক্যাপচার করে নিচ্ছে, সন অফ সর্দারকে জায়গা দিচ্ছে না। এবার তারপরে যেটা হয়, আমাদের দেশের কোর্ট কেসের কোনো রকম কোনো কনক্লুসিভ মীমাংসা আসে না, তো সেক্ষেত্রে সেটা হয়নি। তো যেটা 1948-এ প্যারামাউন্টের ক্ষেত্রে হয়েছিল, প্যারামাউন্ট সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট পুরোপুরি ব্যান করে দেয় এই প্র্যাকটিসটা। তো জাব তাক হে জান, তো সেটা কনক্লুসিভ হয়নি এবং জাব তাক হে জান যেভাবে হয়েছিল শো ক্যাপচার করে নিয়েছিল। তারপরেও কিন্তু সান অফ সর্দার খুব ভালো ব্যবসা করেছিল, 100 কোটি টাকার ওপরেই ব্যবসা করেছিল সেই সময়। এই 100 কোটি টাকা ক্লাব, ওই 100 crore ক্লাব, ওই ব্যাপারটা খুব উঠে আসছে। তো সেইভাবে কিন্তু করেছিল। জাব তাক হে জানের নাম্বারটা বেশি ছিল, কিন্তু সেটা কিন্তু অনেক বেশি শো পে। আচ্ছা, এবার আমি কাবিলের ক্ষেত্রে আসি, কাবিল ভার্সেস রাইস। প্রথমত দুটো ইকুয়াল কম্পিটিশন নয়, রাইস অনেক বড় বাজেটের সিনেমা, ওটা অনেক বেশি মেইন স্ট্রিম একটা সিনেমা। কাবিল তো পুরোপুরি হার্ডকোর মেইন স্ট্রিম সিনেমা নয়। সেখানেও তাই হলো যে সেখানে মানে অনেক রকমের শো দেয়া হলো, মানে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করে, জোর টোর করে কাবিলের থেকে শো সরিয়ে রাইস শো নিল, ঠিক আছে। তো নেয়ার পরেও রাইস কত টাকা ব্যবসা করলো? 320 না 330 কোটি টাকা। কাবিলও কিন্তু 200 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল। কাবিল যে রকমের সিনেমা, এবং আবারও মনে রাখতে হবে রাইজ আর কাবিলের বাজেট কিন্তু এক নয়, কাবিলের বাজেট অনেকটাই কম, সেই হিসাবে কাবিল কিন্তু খুব ভালো ব্যবসা করেছে। মানে কাবিলের 200 কোটি টাকা ব্যবসাটা, এবং এটাও এমন একটা সিনারিওতে যেখানে অনেক শো চেপে দেওয়া হয়েছে, সেই হিসাবে কাবিলের কিন্তু ব্যবসা খুবই ভালো ব্যবসা, এটা পুরো মেইন স্ট্রিম সিনেমাও ছিল।
এরপরে আমি জিরো ভার্সেস কেজিএফ এ যাচ্ছি না, কারণ কেজিএফ কেউ এক্সপেক্ট করেনি যে এত বড় হিট হয়ে যাবে। তো মানে এটা করে মানে এটা কম্পেয়ার করে আমি শাহরুখ খানকে কোনো রকমভাবে জিরোকে ডাউন করার চেষ্টা করব না। আর আরও একটা ক্ল্যাশ সেটা উঠে আসছে, দিলওয়ালে ভার্সেস বাজিরাও মাস্তানি। দিলওয়ালে ভার্সেস বাজিরাও মাস্তানিতেও কিন্তু একই হয়েছিল। ইনিশিয়ালি কিন্তু এই দিলওয়ালে ঠিক এইভাবেই অনেকগুলো শো নিজেরা নিয়েছিল। এবার আমি যেহেতু এক পেশে কথাবার্তা বলি না, আমি আর্গুমেন্টে দুটো সাইডই তুলে ধরি, তাহলে আমি এই কথাটাও বলবো যে দিলওয়ালের পরে লোকসানও হয়েছিল, কারণ দিলওয়ালে ইনিশিয়ালি শো বেশি পেয়েছিল ঠিকই, সেই সময় শাহরুখ খানের একটা কথা তিনি বলেছিলেন ইনটলারেন্স নিয়ে, সেই কথাটা রিসারফেস করে এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, যেটা মানে হয়তো না হলেই হতো। তো সেই সময় অনেক শো মানে অনেক প্রোটেস্ট হয়, সেখানেই বেশ খানিকটা শো তাদের চলেও যায়। ইনিশিয়ালি নিয়েছিল, তারপরে সেটা মানে ইনিশিয়ালি একটা অ্যাডভান্টেজ ছিল বেশি শো পাওয়ার কারণে, তারপরে অনেক শো চলেও যায়, অনেক জায়গায় প্রোটেস্ট হয়। তো এটাও হয়েছিল। সেটাও বাজিরাও আর মানে বাজিরাও আর দিলওয়ালে একই ব্যবসা করেছিল। বাজিরাও ইন্ডিয়াতে বেশি ব্যবসা করেছিল, দিলওয়ালে ওয়ার্ল্ড ওয়াইডে বেশি ব্যবসা করেছিল। তো এইভাবে ক্ল্যাশগুলো যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন যে হয় মানে কোনোটাই লেভেল প্লেইং ফিল্ডে হয়নি, প্রত্যেকটাই কিন্তু হয়েছে যেখানে কোথাও গিয়ে এই মানে কম্পিটিশনটাকে মানে আনফেয়ার করে দেওয়ার কিন্তু মানে একটা লেভেল প্লেইং ফিল্ডে হয়নি, অনেক বেশি শোজ নিয়েছে, অনেক এইভাবেই হয়েছে। আপনি যদি এত বড় স্টার হন, বিশাল বড় স্টার, এই স্যারকে কোনো তুলনাই হয় না, মেগা স্টার, তাহলে এই ইনসিকিউরিটিটা কেন? আপনি লেভেল প্লেইং ফিল্ডে খেলুন, আপনি ইকুয়াল শো দিন, তারপরে আপনি আপনার স্টারডমের ওপরে বিশ্বাস রেখে আপনি করুন যে তারপরে দেখা যাক ক্ল্যাশে কে জেতে। এসআরকের আমি আগে যেটা বললাম 90s 2000s কি হয়েছে আমি রিসার্চ না করে কথা বলবো না, বাট রিসেন্ট প্রত্যেকটা ক্ল্যাশই যে কটা ক্ল্যাশ উঠে আসছে বারবার করে, আরও একটা জিনিস উঠে আসছে যে টয়লেটের সাথে যে জ্যাব হ্যারিমেট সেজল, সেখানে এসআরকে এক সপ্তাহ এগিয়ে দিয়েছিলেন, এসআরকেটা মানে ক্ল্যাশটা এসআরকেরাই অ্যাভয়েড করে যান, সেটা উঠে আসছে। তো আপনি লেভেল প্লেইং ফিল্ডে খেলুন। আর এটা আইন করে বন্ধ করে দেওয়া উচিত ছিল, যেটা বলছি যে এটা আমি বারবার করে এই জিনিসটা এমফ্যাসিস করব, যে জিনিসটা হলিউডে 1948-এ বন্ধ হয়ে গেছে, এই মানে থিয়েটার ওনারদের ওপরে এরকম শর্ত চাপিয়ে দেওয়াটা, সেটা 2023-এ হচ্ছে, এটা ইটসেলফ তো একটা দুঃখের বিষয়। এবার আমি এসআরকের সাথে যে মানুষটার কম্প্যারিজন হয়, এখানে তো এই স্টারডাম নিয়ে প্রশ্ন উঠছে, এই এসআরকে এর বাপ, ডোন্ট মেস উইথ এসআরকে, মানে ডিএনএ টেস্ট এরা করছে কে কার বাপ। তো আমি টম ক্রুজের উদাহরণটা এখানে দিতে চাই। টম ক্রুজের আমি কয়েকটা উদাহরণ দেব, দিলেই বুঝতে পারবেন। দেখুন, টম ক্রুজ একজন বিশাল বড় গ্লোবাল সুপারস্টার, সবাই জানি আমরা, এবং তিনিও কিন্তু 40 বছর ধরে স্টার। রিস্কি বিজনেস রিলিজ হয়েছিল 1983 সালে, 40 বছর ধরে তিনি কিন্তু বিজনেস দিচ্ছেন, শুধু আমেরিকাতে না, ওয়ার্ল্ড ওয়াইডেও। এবছর যে মিশন ইম্পসিবল রিলিজ হলো, ডেড রেকনিং, সেটা কিন্তু ভালো ব্যবসা করেনি, মানে এটার যা বাজেট ছিল সেই তুলনায় ভালো ব্যবসা করেনি। আগের বছর টপ গান ম্যাভেরিকের অর্ধেকও ব্যবসা করতে পারেনি, কারণ ডেড রেকনিং পরপরই এলো ওই বারবি হাইমারের পরে, ওপেন হাইমার আর বারবির পরে, ওই দুটো ম্যাসিভ ব্যবসা করলো। ডেড রেকনিং কিন্তু সেই জায়গাটাই পেলো না, মানে হল পেয়েছিল কিন্তু সেই বিজনেসটা করেনি। টম ক্রুজ কি বলেছিলেন যে আমি টম ক্রুজ, আমি 40 বছর ধরে বিজনেস দিচ্ছি তোমাদের, তুমি এসব বারবি হাঁটাও, ওপেন হাইমার হাঁটাও, আমাকে শো দাও? তিনি করেছিলেন? করেননি। তিনি একটা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে নেমেছিলেন। প্রথমত আমেরিকাতে এগুলো করা যায়ও না, মানে যেটা বললাম এইভাবে মানে থিয়েটার ওনারদেরকে শর্ত দেওয়া যায় না যে এই শোটা চালালে ওই শোটা চালাতে হবে বা চালাতে পারবে না, বা সব শো আমাদের দিতে হবে, এগুলো করা যায় না, আইনতই যায় না। তো তিনি কি সেটা করেছিলেন? ডেড রেকনিং এত ভালো একটা সিনেমা, বা মানে তারপরে তো সেই ব্যবসাটা করতে পারলো না। 2010 সালে টম ক্রুজ আর অ্যাডাম স্যান্ডলার একজন আমেরিকান কমেডিয়ান, কতজন চেনেন আমি জানি না। অ্যাডাম স্যান্ডলারের গ্রোন আপসের সাথে টম ক্রুজের নাইট অ্যান্ড ডের ক্ল্যাশ করেছিল। অ্যাডাম স্যান্ডলারের থেকে টম ক্রুজ অনেক বড় স্টার, গ্লোবালি তো ছেড়েই দিলাম, আমেরিকার মধ্যে অ্যাডাম স্যান্ডলারও বড় স্টার, বাই দ্য ওয়ে। টম ক্রুজ অ্যাডাম স্যান্ডলার থেকে তো অনেক বড় স্টার। তা টম ক্রুজ কি করেছিলেন যে আমাকে সব শো দিয়ে দাও? নাইট অ্যান্ড ডে টম ক্রুজ 2 দিন আগে রিলিজ করে দিয়েছিলেন গ্রোন আপসের থেকে, এবং সেটা মানে কোনো বক্স অফিসের কারণে না, কারণ টম ক্রুজ সাইন্টোলজি ফলো করেন, এটা একটা টাইপ অফ রিলিজিয়ান বলবো না, একটা কাল্ট, এবং তার একটা বিভিন্ন সুপারস্টিশন আছে, এবং টম ক্রুজ এটা করেই থাকেন, কোনো হলিডে ছাড়াই মঙ্গলবার সিনেমা রিলিজ করে দিলেন। তো তিনি সেরকম নাইট অ্যান্ড ডে করেছেন এবং সেটা ওয়ার্কও করেনি। গ্রোন আপস অ্যাডাম স্যান্ডলারের সিনেমা, সেটা কিন্তু বক্স অফিস ক্লাসে জিতে যায়।
এখানে কিন্তু কোনো ভিন্ডিকশনের প্রশ্ন নেই, কোনো বড় স্টার ছোট স্টারের ব্যাপার নেই। টম ক্রুজ অ্যাডাম স্যান্ডলারের 10 গুণ বড় স্টার, তার আগেও তিনি ছিলেন, পরেও তিনি ছিলেন, কিন্তু তিনি এই ক্ল্যাশটাতে, এই গ্রোন আপস ভার্সেস নাইট অ্যান্ড ডে, এই ক্ল্যাশটাতে তিনি ফেয়ারলি হেরে গেছেন। কিচ্ছু করার নেই। আমি আরও একটা উদাহরণ দেবো টম ক্রুজের। 2016 সালে টাইলার পেরির কাছে তিনি হেরে যান। টাইলার পেরি আমি জানি না আমার যারা দর্শক আছে কতজন জানে না টাইলার পেরিকে। তিনিও ওই সর্ট অফ কাইন্ড অফ কমেডি মুভি করেন, মিডিয়া বলে একটা তার চরিত্র আছে। তো টাইলার পেরির একটা মুভির কাছে টম ক্রুজ এবং টম হ্যাঙ্কস দুজনের মুভি হেরে যায় ক্ল্যাশে। টম হ্যাঙ্কসের ইনফার্নো আসছিল, যেটা ওই দা ভিঞ্চি কোড আর কি বলে, আর সেকেন্ড পার্টটা নাম আমি মনে করতে পারছি না। তো ওইটা থার্ড পার্ট। আর টম ক্রুজের মোস্ট প্রবাবলি জ্যাক রিচার নেভার গো ব্যাক বা আমেরিকা মেড যে কোনো, না জ্যাক রিচার নেভার গো ব্যাক 2016 সালে জ্যাক রিচার নেভার গো ব্যাক, আর টম হ্যাঙ্কসের ইনফার্নো আসছে, টম ক্রুজের জ্যাক রিচার নেভার গো ব্যাক আসছে। দুজন ম্যামথ সুপারস্টার 40 বছর ধরে করছেন। টাইলার পেরি সেকেন্ড উইকের কাছে তারা হেরে যাচ্ছেন। টাইলার পেরি কি মিডিয়া হ্যালোইন না কি সিনেমা ছিল, তার কাছে সেকেন্ড উইকে, মিডিয়া সেকেন্ড উইকে ইনফার্নো আর জ্যাক রিচার নেভার গো ব্যাক, সেটা সেকেন্ড উইকে মিডিয়ার বক্স অফিস বেশি সেকেন্ড উইকে। এদের প্রথম উইক ছিল টম হ্যাঙ্কস আর টম ক্রুজের। এরা কি বলেছে যে আমি টম হ্যাঙ্কস, এদিকে বলেছে আমি টম ক্রুজ, আমরা ম্যানিপুলেট করবো, আমাদেরকে শো দিতে হবে, করেছে কি? করেনি। লেভেল প্লেইং ফিল্ড, হেরে গেছে তারা। তারপরেও কি তাদের স্টারডাম কমেছে? টম হ্যাঙ্কসের সাথে আর টম ক্রুজের সাথে টাইলার পেরির কি স্টারডামের কোনো তুলনা হয়? তারা লেভেল প্লেইং ফিল্ডে নেমে হেরে গেছে, এটাই ফ্যাক্ট। তাতে তো টম ক্রুজের স্টারডামও কমেনি, টম হ্যাঙ্কসের স্টারডামও কমেনি। আর টাইলার পেরি সেই ক্ল্যাশটায় জিতে গিয়ে তিনি এলিভেটও হয়ে যাননি বিশাল কিছু। তো লেভেল প্লেইং ফিল্ডটা আসল। আপনি যদি সেই রকম বড় স্টার হন, আপনার যদি স্টারডামে সেই বিলিফটা থেকে থাকে, তাহলে আপনাকে কেন এই ভিন্ডিকটিভ মেজারগুলো নিতে হবে? আমেরিকাতে তো নেওয়া যায় না, কেন আমি আগের ভিডিওটাতেই ডিটেলসে বললাম। আপনি কেন এই জিনিসগুলো করবেন, কেন করতে হবে? এবার আমাদের সমস্যাটা হয়ে গেছে আমাদের এই বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে, এরা হচ্ছে এক একটা হিরো ধরে, সেই হিরোর ফ্যান বেসকে কেটার করা হচ্ছে এদের কাজ। এই এসআরকে এর বাবা এর মানে ডিএনএ টেস্ট করতে বসেছে এখন। তো এটাই ব্যাপার যে আপনি অন্যান্য ইন্ডাস্ট্রি সুপারস্টারদের যদি দেখেন ইন্ডিয়ার বাইরে, তো তারা কিভাবে অপারেট করেন, আর আমাদের স্টাররা তারা নিজেদের পজিশনটার অনেক মানে কি বলবো, মানে এটা ম্যানিপুলেশন ছাড়া আর কি বলবো। তো আপনি তো লেভেল প্লেইং ফিল্ড রাখলেন না। তো এটাই বলার ছিল আমার। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।